সহকর্মী শফিকুল ইসলাম সবুজকে লক্ষ্য করছি। সবুজ, আপনার আশেপাশে আগের থেকে অনেক ব্যস্ততা বেড়েছে এবং অনেক সাধারণেরও চলাচল, বিশেষ করে যারা কৌতূহল ওখানে অবস্থান করছেন তারাও নিশ্চয়ই প্রতিক্রিয়া দিচ্ছেন, তারাও নিশ্চয়ই আপনাদের কাছে তাদের শোক ব্যক্ত করেছেন। জানাবেন, আপনার কাছে চলে যেতে চাই সবুজ। বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি আসলে গণমাধ্যমের এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের থেকেই দেশবাসী এবং আমরাও আসলে জানতে পারি। সকাল 6টার পরই কিন্তু ফেসবুকের যে পেজ রয়েছে সেখানে নানা মানুষজন বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়ার খবরটি ছড়িয়ে পড়ে। গণমাধ্যম তার পরবর্তীতে নানা জায়গা থেকে তথ্য নিশ্চিত হওয়ার পরে খবর প্রচার করে। তো এখন ঘড়িতে দুপুর সকাল 11:15 বাজে, অর্থাৎ 11টা পেরিয়ে গেছে। তো এই অবস্থায় এই তীব্র শীতের মাঝেও কিন্তু সময় যত গড়াচ্ছে, রাজধানীর বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালের সামনে কিন্তু নানা শ্রেণী পেশার মানুষ, যারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, বিএনপির আদর্শকে যারা লালন করেন, চর্চা করেন, তারা ছুটে এসেছেন। আমি অনেককে দেখেছি যারা বিভিন্ন পেশায় রয়েছেন, তারা বলছেন যে আজকে তাদের জন্য একটি শোকাবহ দিন। কর্মস্থলে কেউ যোগদান করে বা অফিসে হাজিরা দিয়ে চলে এসেছেন, কয়েকজনকে দেখেছি তারা আসলে অফিসে আজকে যাননি। তারা বলছেন যে বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে গণতন্ত্র ফিরিয়ে আনার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার যে ভূমিকা, সেই ভূমিকা আজীবন লেখা থাকবে এবং কোনোভাবেই তার যে চলে যাওয়া বা তার যে পুরো অভাব তা পূরণ করার না। বিশেষ করে তার যে পরমত সহিষ্ণুতা ছিল 24-এর 5 আগস্ট পরবর্তী 7 আগস্টে রাজধানীর নয়াপল্টনে বিএনপির যে সমাবেশ হয়েছিল, সেই সমাবেশে বেগম খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছিলেন, সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে এই বাংলাদেশ সবার, কারো প্রতি প্রতিহিংসা কিংবা কারো প্রতি কোনো ক্ষোভ, হিংসা, বিদ্বেষ না, এই বাংলাদেশ একসাথে করতে হবে এবং গণতন্ত্রের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এখানে যারা আসছেন তারা কিন্তু তার সেই শেষ বক্তব্য বা শেষ সময়ের কথা, সে কথাই কিন্তু বারবার বলছেন। এবং সবশেষ তিনি কিন্তু সশস্ত্র বাহিনী দিবসে গেল মাসের হাসপাতালে ভর্তির একদিন আগে তিনি রাজধানীর ক্যান্টনমেন্টে গিয়েছিলেন জনসম্মুখে। যেই ক্যান্টনমেন্ট থেকেই 2010 সালে তার 23 বছরের তিনি যে বাসভবনে ছিলেন মইনুল রোডে, সেই বাসভবন থেকে তাকে জোর করে বের করে দেওয়া হয়। তো ভাগ্যের কি নির্মম চক্র যে তিনি সেই ক্যান্টনমেন্টে আবার সেই সম্মানে গেলেন এবং সাবেক সেনা প্রধানের স্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি সহধর্মিণী হিসেবে সবার ভালোবাসায়, শ্রদ্ধায় তিনি সেখান থেকে রাজধানীর গুলশানের বাসায় আসলেন। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। প্রায় 1 মাসের বেশি সময় তিনি রাজধানীর এভার কেয়ারের এই হাসপাতালে ভর্তি ছিলেন এবং আজকে সকালে চিকিৎসকরা তার শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেছেন কিংবা ক্লিনিক্যালি তিনি ডেড, এই ঘোষণা তার চিকিৎসকদের পক্ষ থেকে দেয়া হয়েছে। এবং তার এই শোকের যে খবরটি, এই শোকের খবরটি প্রচার করার আগে কিংবা পারিবারিক যে ঘোষণা, সে ঘোষণা দেওয়ার আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ তার পরিবারের সদস্যরা এই হসপিটালে উপস্থিত ছিলেন। এখন থেকে ঘণ্টাখানিক আগে তারেক রহমান হাসপাতাল ত্যাগ করেছেন এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে 7 দিনের শোক কর্মসূচি পালন করা হবে এবং এরই মধ্যে একটি জরুরি উপদেষ্টা পরিষদের বৈঠক ডাকা হয়েছে। সরকারের সিদ্ধান্তগুলো আসলে এখন পর্যন্ত আমার কাছে এসে পৌঁছয়নি। নিশ্চয়ই আমাদের অন্য সহকর্মীরা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সেই তথ্য আপনাদেরকে জানাবেন। এবং দুপুর 12টার সময় বাংলাদেশের গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই করে যাওয়া, 43 বছরের তার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার, 91-এর যে নির্বাচন, সেই নির্বাচনে বলা চলে বাংলাদেশের নারীর যে অগ্রযাত্রা, পুরুষতান্ত্রিক এই সমাজে সেই নারীর অগ্রযাত্রার ঝান্ডা কিন্তু বেগম খালেদা জিয়ার হাত ধরেই স্বাধীন এই বাংলাদেশে শুরু হয়েছিল। 1994 সালে তিনি নারী শিক্ষাকে বাধ্যতামূলক করেছিলেন, অবৈতনিক নারী শিক্ষা বাংলাদেশে চালু করেছিলেন। তো সব মিলে তার যে শাসনকাল, অর্থাৎ তিনি 3 মেয়াদে যে প্রধানমন্ত্রী ছিলেন, তা বলে শেষ করা যাবে না। বিশেষ করে তিনি ছিলেন বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল রয়েছে 24 পরবর্তী সময়ে
ভঙ্গুর সময় যখন রাজনৈতিক দলগুলো নানা পথে নানা মতে নানা ধরনের বয়ান সবাই তৈরি করতে চাচ্ছিল, তখন সেখানে কিন্তু খালেদা জিয়া ছিলেন ঐক্যের প্রতীক হয়ে, এবং যে কোনো সংকট দুর্যোগ দুর্বিপাকে সবাই পরামর্শের জন্য সিদ্ধান্ত নেওয়ার জন্য বেগম খালেদা জিয়ার দিকেই তাকিয়ে থাকতেন। এবং তার জাস্ট হসপিটালে ভর্তি হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা বিগত 17 বছর ধরে আওয়ামী বিরোধী যে আন্দোলনগুলো চলেছিল বিভিন্ন রাজনৈতিক দলের বিএনপি সহ সবার কিন্তু কেন্দ্রবিন্দু ছিলেন বেগম খালেদা জিয়া। 2007 সালে তার জীবনের একটি বড় সংকটকাল আসে। সে সময় তার জ্যেষ্ঠ পুত্র বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন গ্রেফতার হন, তার পরবর্তী সময়ে তাকে সে সময় সেনা শাসিত যে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেই সরকারের পক্ষ থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে সৌদি আরবে চলে যেতে। তিনি কিন্তু তখন বাংলাদেশ ছাড়েননি এবং তিনি বারবারই গণমাধ্যম সহ নানা জায়গায় বলেছেন যে বাংলাদেশই তার একমাত্র ঠিকানা এবং বাংলাদেশেই থাকবেন এবং এই দেশের জনগণের জন্যই তিনি রাজনীতি করছেন। তো তার সেই চাওয়া পূরণ হয়েছে। তিনি বাংলাদেশেই ছিলেন, বাংলাদেশের মাটিতেই আসলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এখন পর্যন্ত যে তথ্য, সে তথ্য হচ্ছে যতটুকু জানতে পেরেছি যে আগামীকাল রাজধানীর মানিক মে এভিনিউতে, অর্থাৎ যেই প্রাঙ্গণে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছিল 1981 সালে, সেই একই প্রাঙ্গণে তার সহধর্মিণী বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো ঘোষণা দেয়া হয়নি। পাশাপাশি এমন খবরও আমরা শুনছি যে জিয়া উদ্যানে, যেখানে শায়িত আছেন খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমান, সেখানে তার কবরের পাশেই, জিয়াউর রহমানের কবরের পাশেই বেগম খালেদা জিয়াকে দাফন করা হতে পারে, এমন তথ্য আমাদের কাছে রয়েছে। ঠিক দুপুর 12টার সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। তো সেই ভাষণে রাষ্ট্রীয় কী ধরনের পদক্ষেপ নেওয়া হয় বা বাংলাদেশের গণতন্ত্রের মানসকন্যা, আপসীর নেত্রী বলে যিনি পরিচিত, তার এই বিদায়কে রাষ্ট্র কিভাবে বিদায় জানায়, সেই তথ্য জানার জন্যই আসলে এখন মানুষ উন্মুখ হয়ে আছে। যেহেতু তীব্র শীত, প্রচণ্ড শীতের মাঝেই কিন্তু অনেক মানুষজন আসছেন। হয়তো বেলা যত গড়াবে শীতের উত্তাপ কিছুটা, শীতের তীব্রতা কিছুটা কমে আসবে। সবুজ, আমরা বুঝতে পারছি। শফিকুল ইসলাম সবুজ কথা বলছিলেন এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে।